রিভিউ ক্লাস থাকবে। এই জিনিসগুলো একটু মনে রেখো। আমি আমার মূল ক্লাসে চলে যাই। আজকে যেহেতু নিয়ন্ত্রণ অধ্যায়ের তৃতীয় পর্বের ক্লাস, তৃতীয় পর্বে আমরা কিন্তু আজকে শুধুমাত্র নিয়ন্ত্রণের কৌশলসমূহ নিয়ে আলোচনা করব। এবং তোমরা তোমাদের বইতে দেখেছ অনেক ধরনের কৌশল আছে। সকল কৌশল কিন্তু কোন অংশ থেকে কখন প্রশ্ন হয়, কোনটা জ্ঞান হয়, কোনটা অনুধাবন হয়, কোনটা থেকে উদ্দীপক হয়, এগুলি কিন্তু অনেক সময় বুঝতে অসুবিধা হয়। সেই জন্য আজকে আমি কৌশলসমূহ অর্থ হচ্ছে সকল কৌশলগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা যাব যদি তোমাদের সামনে বই থাকে, খাতা থাকে, আশা করি প্রত্যেকের সামনে বই থাকবে এবং খাতা থাকবে। এবং যখন যে কৌশলটা আমি ক্লাসে আলোচনা করছি তোমরা একটু খাতায় লিখবে অথবা বইতে একটু দাগিয়ে দিবে, যাতে ওই সময়টা তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমরা যাচ্ছি ব্রেক ইভেন পয়েন্ট বা সম আয় ব্যয় বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বোঝায়? আয় ব্যয় বিন্দু, সম আয় ব্যয় বিন্দু অর্থ হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিক কার্যাবলীর ভিতরে যখন উৎপাদন খরচ এবং বিক্রয় খরচ সমান থাকে তখন আমাকে, এবং এই সমান যেখানে প্রতিষ্ঠানের লাভও হয় না এবং লোকসানও হয় না, তখন সেই অবস্থাকে বলা হয় সম আয় ব্যয় বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কি সাউন্ড সিস্টেমে বা টেকনিক্যাল সাইডে সমস্যা আছে কিনা আমাকে আবার একটু জানিয়ে দাও, যাতে আমি এই মুহূর্তে সলভ করতে পারি। তাহলে আমরা জানছি যে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বা সম আয় ব্যয় বিন্দু এখন আমরা পড়ছি। একটা প্রতিষ্ঠান তার বিক্রয় পরিমাণ এবং উৎপাদনের খরচ যদি সমান থাকে এবং যখন এই বিক্রয় পরিমাণ এবং উৎপাদন খরচ একই বিন্দুতে প্রকাশ করা হয় এবং সেই বিন্দুকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা সম আয় ব্যয় বিন্দু। এই অবস্থাতে একটা প্রতিষ্ঠানের লাভ এবং লোকসান পুরোটাই হয় না। এবং এই সম আয় ব্যয় বিন্দুটা এমন একটা অবস্থা যেখানে একটা প্রতিষ্ঠান তার উৎপাদন খরচ যেমন একই পরিমাণ থাকে, আবার বিক্রয়লব্ধ অর্থের পরিমাণও কিন্তু একই রকম থাকে। এখন আমরা একটু বোর্ডে একটু সম আয় ব্যয় বা ব্রেক ইভেন পয়েন্টটা একটু তোমাদের আমি গ্রাফ করে বুঝিয়ে দেই, বুঝতে কিন্তু সুবিধা হবে। যেমন আমরা ধরছি আমরা কিন্তু সম আয় ব্যয় বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট পড়ছি। আমরা ধরে নিচ্ছি যে ও এক্স হচ্ছে আমাদের উৎপাদন পরিমাণ বা বিক্রয় পরিমাণ উৎপাদন বা বিক্রয় পরিমাণ, এবং ও ওয়াই হচ্ছে আমাদের উৎপাদন খরচ। আমরা কিন্তু সম আয় ব্যয় বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট আলোচনা করছি। উৎপাদন খরচ যদি আমার এই বিন্দু পর্যন্ত পরিবর্তনশীল থাকে এবং উৎপাদন পরিমাণ যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে আমরা ধরে দিব যে 40 অথবা 60, তারপরে হলো 80, এভাবে কিন্তু আমাদের উৎপাদনের পরিমাণ আস্তে আস্তে বা বিক্রয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু এই বিন্দু পর্যন্ত কিন্তু আমাদের উৎপাদন খরচ ফিক্সড থাকবে, মানে এই বিন্দু পর্যন্ত আমাদের উৎপাদন খরচ ফিক্সড থাকবে। এটাকে বলা হচ্ছে এই বিন্দু হচ্ছে স্থির খরচ। এটাকে বলা হচ্ছে স্থির খরচ বা ফিক্সড কস্ট। এই বিন্দুটাকে বলা হচ্ছে স্থির খরচ বা ফিক্সড কস্ট। এবং এইখানে এসে আমাদের খরচের পরিমাণটা আস্তে আস্তে কি হচ্ছে, ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচ হচ্ছে। যখন খরচের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু আবারও বলছি আমাদের ও এক্স অবস্থায় আছে আমাদের উৎপাদনের পরিমাণ বা বিক্রয় পরিমাণ, এবং ওয়াইতে আছে, এক্সিসে আছে আমাদের উৎপাদন খরচ। আমরা ধরলাম যে এই বিন্দু পর্যন্ত আমাদের ফিক্সড আছে, আমরা স্থির খরচ বা ফিক্সড কস্ট ধরে নিয়েছি, এবং কিন্তু এই বিন্দুর পরে উৎপাদন খরচ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এবং এই বিন্দুটার দ্বারা আমরা উৎপাদন খরচ আমরা যে ভেরিয়েবল সেটা প্রকাশ করছি।
এখন যদি আমি বলি যে উৎপাদন খরচ এবং বিক্রয় পরিমাণ কোন বিন্দুতে এসে আমরা বুঝবো যে উৎপাদন খরচ এবং বিক্রয় পরিমাণ বা বিক্রয় খরচ সমান আছে। এখন আমরা যদি মনে করি এখান থেকে একটা রেখা টানলাম, এটাকে ধরবো আমরা বিক্রয়, এটাকে ধরবো আমরা বিক্রয়, এবং এই যে অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের প্রফিট বা মুনাফা। ঠিক আছে, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের প্রফিট বা মুনাফা, এবং এই বিন্দুতে এসে আমরা বুঝলাম যে একটা প্রতিষ্ঠান উৎপাদন খরচ এবং তার বিক্রয়লব্ধ অর্থ এই বিন্দুতে এসে সমান হয়েছে। এই বিন্দুকে আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট। এই বিন্দুকে আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট। যারা এতক্ষণ ক্লাসটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি আবার বলছি, একটা প্রতিষ্ঠান যখন তার উৎপাদন খরচ এবং বিক্রয় পরিমাণ সমান থাকে এবং সেখানে কোনো প্রতিষ্ঠানে কোনো লাভও হয় না এবং ক্ষতিও হয় না, এবং সেই বিন্দুকে উৎপাদন খরচে এবং বিক্রয়লব্ধ দুটো এক্সিস যখন একটা বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এবং এই ক্ষেত্রে যে একটা প্রতিষ্ঠানের লাভও হয় না লোকসানও হয় না, একটা সম আয় ব্যয় বিন্দুতে প্রকাশ করা যায়। আমরা আবার বলছি যে ও এক্স ধরে নিয়েছি আমরা উৎপাদনের পরিমাণ বা বিক্রয় পরিমাণ, ও ওয়াই হচ্ছে আমাদের উৎপাদন খরচ। এখন যদি মনে করা যে একটা প্রতিষ্ঠানের উৎপাদন পরিমাণ বাড়তেই আছে, আস্তে আস্তে বাড়তেই আছে, কিন্তু এই বিন্দু পর্যন্ত আমাদের উৎপাদন খরচ ফিক্সড আছে, মানে স্থির আছে। যখন এই বিন্দু থেকে আমাদের 3 আছে, আমাদের 4 আছে, যখন এই বিন্দু থেকে আমাদের উৎপাদন খরচ ভেরিয়েবল হয় বা পরিবর্তনশীল হয়, তখন সেটাকে আমরা এই বিন্দু দিয়ে শো করেছি। তখন আমাদের বিক্রয় পরিমাণ আর উৎপাদন খরচ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুকে বলছি আমরা ব্রেক ইভেন পয়েন্ট। এবং এই ব্রেক ইভেন পয়েন্টে এসে এই যে অংশটুকু আছে আমাদের, সেই অংশটাকে বলবো আমরা প্রফিট। তার অর্থ হচ্ছে এই প্রতিষ্ঠান তার উৎপাদন খরচ এবং বিক্রয় পরিমাণ দ্বারা কোনো লাভ এবং লোকসান কোনোটাই হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যতটুকু সম্ভব বুঝতে পেরেছো, বাকি অংশটুকু একটু বইয়ের সাহায্য নেবে। আমরা তাহলে শেষ করলাম। এটা তো কলম। ব্রেক ইভেন পয়েন্টটা আমরা শেষ করলাম। এখন আমরা যাব পার্ট বা নেটওয়ার্ক অ্যানালাইসিসে। পার্ট বা নেটওয়ার্ক অ্যানালাইসিস আমাদের আরেকটি কৌশল হচ্ছে পার্ট বা নেটওয়ার্ক অ্যানালাইসিস। পার্ট বা নেটওয়ার্ক অ্যানালাইসিস, নেটওয়ার্ক অ্যানালাইসিস বা PERT পার্ট। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন তার বিভিন্ন একটা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকল্প থাকে, যে সেই বিভিন্ন প্রকল্পকে যখন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে তার কার্য সম্পাদন করার ক্ষেত্রে বিভিন্ন অংশের সাথে আন্তঃসম্পর্ক বা আন্তঃনির্ভরশীলতা প্রকাশ করে, সেটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যানালাইসিস। মানে নেটওয়ার্কের মধ্যে তৈরি করে একটা প্রকল্পকে বিভিন্ন বিভাগ উপবিভাগ ভাগ করে কার্য সম্পাদন করার ক্ষেত্রে প্রত্যেকটা বিভাগ উপবিভাগের ভিতরে এটা নেটওয়ার্ক তৈরি করে, এবং এই নেটওয়ার্ক অ্যানালাইসিসটা প্রকাশ করা হয় পার্টের মাধ্যমে। পার্ট অর্থ হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। তোমাদের বইতে কিন্তু আছে, আবারও বলছি, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। এবং এই পার্ট দিয়েও কিন্তু অনেক সময় পূর্ণ নাম কি সেটা কিন্তু প্রশ্ন হয়। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এখান থেকে কিন্তু জ্ঞানের প্রশ্ন হয়, আবার অনুধাবনের প্রশ্ন হয়। ঠিক আছে, আবার MCQ প্রশ্ন হয়। PERT প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। আমরা কি বলেছি যে
একটা প্রতিষ্ঠান বিশেষ করে বৃহৎ বা বৃহদায়তন প্রতিষ্ঠান হয় যেখানে বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করে তাদের প্রাতিষ্ঠানিক কাজ করার ক্ষেত্রে, তাদের সেবা বা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে, এবং বিভিন্ন প্রকল্পের ভিতরে যে বিভিন্ন কাজগুলো বিভিন্ন উপবিভাগ ভাগ করে প্রত্যেকটা অংশের সাথে প্রত্যেকটা অংশের একটা আন্তঃসম্পর্ক তৈরি করে। এতে যেটা হয় যে একটা প্রতিষ্ঠানের প্রকল্পগুলির ভিতরে কোন অংশ অথবা বিভিন্ন অংশগুলো শুরু করতে এবং শেষ করতে কতটুকু সময় লাগবে প্রত্যেকটা অংশ। আমি আবার বলছি যে একটা বৃহদায়তন প্রতিষ্ঠান যখন অনেক ধরনের প্রকল্প নিয়ে কাজ করে, প্রত্যেকটা প্রকল্পের কাজগুলোকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন বিভাগ উপবিভাগে ভাগ করে ফেলে এবং প্রত্যেকটা অংশ প্রকল্পের প্রত্যেকটা অংশ সম্পাদন করতে বা শুরু এবং শেষের কতটুকু সময় লাগবে সেটা একটা পরিমাপ করে। পরিমাপ করার পর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এখানে কিন্তু পরিমাপ করার পর কোনো কাজে কম সময় লাগবে, কোনো কাজে বেশি সময় লাগবে এবং কোনো কাজকে কি বলা হচ্ছে খুবই জটিল কাজ। এই যে একটা রেখা টেনে হয়, এরকম রেখা টেনে জটিল কাজগুলোকে রেখা টেনে সম্পর্ক তৈরি করা হয়। সম্পর্ক তৈরি করার পর যে নেটওয়ার্ক তৈরি হয় সেই নেটওয়ার্ককে বলা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এবং যখন এই ক্রিটিক্যাল পাথ তৈরি করার পর যারা এই কাজগুলো সম্পূর্ণ করবে তারা কিন্তু বুঝতে পারে যে এই কাজগুলো অথবা এই ক্রিটিক্যাল পার্টটা খুবই জটিল এবং ক্রিটিক্যাল। তখন সেই অংশ বা কাজের সেই সময়টুকুর ভিতরে অধিক গুরুত্ব আরোপ করে এবং সেই গুরুত্ব আরোপ অনুযায়ী আরও বেশি উপায় উপকরণ গুরুত্ব দিয়ে যোগ্যতা এবং দক্ষতা দিয়ে ওই ক্রিটিক্যাল অংশগুলো সম্পূর্ণ করতে প্রতিষ্ঠান তার পদক্ষেপ গ্রহণ করে। তাহলে আমরা বলছি যে এখন আমাদের অংশ হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস, যেটাকে PERTর মাধ্যমে প্রকাশ করা হয়। নেটওয়ার্ক অ্যানালাইসিস হচ্ছে একটা বৃহৎ প্রতিষ্ঠান যেখানে অনেক ধরনের প্রকল্প থাকে, অনেক বড় বড় প্রকল্প থাকে। যখন এই প্রকল্পগুলো তার নিজস্ব কাজ সম্পাদন করতে হয় তখন প্রকল্পের দায়িত্ব যে থাকে সেই প্রকল্পের কাজগুলোকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে প্রত্যেকটা ভাগের সাথে একটা আন্তঃসম্পর্কী বা আত্মনির্ভরশীলতা তৈরি করার পর তাদের ভিতরে ছোট ছোট অংশগুলো কোন অংশগুলো সম্পূর্ণ করতে বা কোন অংশগুলো শেষ করতে কত সময় লাগবে শুরু এবং শেষের সময়গুলো এটা পরিমাপ করার পর যে অংশটুকু শেষ করতে বেশি সময় লাগবে সেই অংশগুলিকে এভাবে রেখা টেনে সংকটময় পথ তৈরি বা ক্রিটিক্যাল পথ তৈরি করে এবং সেই পথের উপর ব্যবস্থাপক বা প্রতিষ্ঠান অধিক গুরুত্ব আরোপ করে গুরুত্ব সহকারে ওই পথের বা ওই অংশটুকু সম্পূর্ণ করার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যানালাইসিস বা পার্ট। এবং এই পার্ট কিন্তু নেটওয়ার্ক অ্যানালাইসিস PERT পার্টের মধ্যে প্রকাশ করা হয়, এই অ্যানালাইসিসের মধ্যে প্রকাশ করা হয়। এবং PERTর পূর্ণ নাম হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এটা এই পার্ট কিন্তু তোমাদের জ্ঞান অনুধাবন এবং MCQ হিসেবে তোমাদের পূর্ণ নাম লিখতে বলে, এটা তোমরা একটু খেয়াল করো। পরবর্তী যে অংশগুলো আমরা পড়ব সেটা হচ্ছে গ্যান্ট চার্ট। আমাদের পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে গ্যান্ট চার্ট একটু যাই। GAN দুইটা টি গ্যান্ট চার্টে বলতে কি বোঝাচ্ছে, আমরা গ্যান্ট চার্টে একটু যাই। গ্যান্ট চার্ট এই কৌশলটাকে তৈরি করেছে। আমরা দেখি যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য FW টেইলরের একজন সহযোগী লরেন্স গ্যান্ট আধুনিক নিয়ন্ত্রণের কৌশল হিসাবে একটি চার্ট উদ্ভাবন করেন। সেই চার্টকে ওই সহযোগীর নাম অনুসারে গ্যান্ট চার্ট বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠান যখন তার কাজগুলো সম্পূর্ণ করার জন্য বিভিন্ন
পর্যায়ে কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে সেই কাজ শুরু এবং শেষ হতে কত সময় লাগবে অথবা কত সময় নির্ধারণ করবে সেটা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পূর্বে সেটা নির্ধারণ করে। মনে করো যে আমরা একটু বুঝি যে একটা প্রতিষ্ঠান যখন তার প্রাতিষ্ঠানিক কাজ করতে যাবে তখন তার প্রাতিষ্ঠানিক কাজের ভিতরে অনেক ধরনের কাজ থাকবে, বিভিন্ন ছোট ছোট বড় বড় প্রকল্পের কাজ থাকবে এবং সে ছোট ছোট বড় বড় প্রকল্পের কাজগুলো কখন শেষ হবে কখন শুরু হবে টোটালটাকে বিবেচনা করে একটা সময় নির্ধারণ করে দেয় এবং সময় নির্ধারণ করে দেওয়ার পর ব্যবস্থাপক নির্ধারণ করবে যে ওই সময়ের ভিতরে ওই কাজটা সম্পূর্ণ হবে কি না। যদি এক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলোকে বা গুরুত্বপূর্ণ সময়গুলোকে বিশেষভাবে উপস্থাপন করা হয় এবং ওই সময় ওই কাজটাকে বেশি গুরুত্ব দিয়ে ব্যবস্থাপক নিয়ন্ত্রণের কাজটা সচরাভাবে করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যেটা হয় জ্ঞান চার্টের ভিতরে আমাদের দুটো অক্ষ থাকবে। জ্ঞান চার্টের ভিতরে দুটো অক্ষ থাকবে, একটা হচ্ছে আমাদের একটা প্রকল্পের দুটো অংশ থাকবে। একটা হচ্ছে যে আমাদের এখানে একটা করব ও এক্স হচ্ছে সময়, এটা ঘন্টা হতে পারে, দিন হতে পারে, মাস হতে পারে বা বছর হতে পারে, ঠিক আছে। আর ও ওয়াই হচ্ছে যে সরি হতে পারে যে কাজের বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন প্রকার কাজ হতে পারে, কার্যবিধি হতে পারে যে বিভিন্ন প্রকল্প, যদি আমরা বলি কোনো কনস্ট্রাকশন ফার্মের কাজ কি থাকতে পারে, ল্যান্ড সার্ভে করা, পাইলিং করা, গাঁথনি দেওয়া, তারপরে হচ্ছে স্ট্রাকচার তৈরি করা, তারপরে এই যে এগুলো অনেকগুলো কাজ এখানে উল্লেখ থাকবে এবং এই কাজগুলোর ভিতরে কোনটা কত সময় লাগছে, কোনটা কত সময় লাগছে সেটা দেখা গেলো এই জায়গায় এসে কাজের পরিমাণটা একটু জটিল হয়ে গেছে। মানে কাজ প্রথমে হচ্ছে আমাদের কনস্ট্রাকশন কাজ যদি হয়ে থাকে প্রথমে ল্যান্ড সার্ভে করবে, যে সিভিলিং কাজ করবে, পাইলিং করবে, গাঁথনি করবে, তারপরে স্ট্রাকচার তৈরি করবে, তারপরে মোজাইক করবে, ছাদ ঢালাই করবে, এই যে কাজগুলো আছে দেখা গেলো যে এই জায়গায় এসে কাজের পরিমাণটা একটু জটিল হয়ে গিয়েছে। তখন এই জায়গাকে বলবো আমরা জ্ঞান চার্টে এসে এই অংশটাকে অধিক গুরুত্ব দিয়ে কাজটা সঠিক সময় সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা সেটা দেখে। যেমন আমাদের ল্যান্ড সার্ভেটা খুব অল্প সময় হয়ে গেল, কিন্তু যখন বলা যায় যে ছাদ ঢালাই হবে অথবা বিল্ডিং স্ট্রাকচার তৈরি করা হবে অথবা মোজাইক করা হবে তখন কিন্তু সময়টা বেশি লাগছে, তখন এই সময় ঘন্টাগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে জ্ঞান চার্ট। এক্ষেত্রেও কিন্তু বৃহৎ প্রতিষ্ঠানগুলো যখন তাদের প্রকল্পের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু এই জ্ঞান চার্টের মাধ্যমে একজন ব্যবস্থাপক তার নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা ওই প্রকল্পে কোন পর্যায়ে এসে কোন সময়ে এসে তার ক্রিটিক্যাল পাথ অনুযায়ী কাজের ধরনটাকে অধিক গুরুত্ব দিবে সেটা কিন্তু বিবেচনা করে। তাহলে আমাদের জ্ঞান চার্টটা চলে গেল। পরবর্তী হচ্ছে আমাদের বেঞ্চ মার্কিং। বেঞ্চ মার্কিংয়ের আমরা দেখি যে বেঞ্চ মার্কিং হচ্ছে বাজারে প্রতিযোগী যে কোম্পানিগুলো থাকে এই প্রতিযোগী কোম্পানির ভিতরে সেখান থেকে কোন একটা কোম্পানি বাজারে যে প্রতিযোগী কোম্পানিরা থাকে আমরা এখন বলছি বেঞ্চ মার্কিং। বাজারে যে প্রতিযোগী কোম্পানিগুলো থাকে, যে প্রতিযোগী কোম্পানি অপেক্ষাকৃতভাবে অন্যান্য কোম্পানির চাইতে বেশি কোয়ালিটি পণ্য উৎপাদন কৌশল ব্যবহার করছে, সেই ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ কৌশল হিসাবে বাজারে সবচাইতে উন্নত কোয়ালিটির পণ্য, উন্নত মানসম্পন্ন পণ্য উৎপাদন কৌশল এই কোম্পানিকে, যে কোম্পানি তার চেয়ে কম কোয়ালিটির পণ্য উৎপাদন করে তারা কি করবে, উন্নততর পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের
উন্নত পণ্য, কৌশল, পণ্যের কোয়ালিটি এগুলি বিবেচনা করে তাদের মতো করে পণ্য উৎপাদনের চেষ্টা করে। এবং এক্ষেত্রে যে প্রতিষ্ঠানকে তারা বাজারের সবচাইতে প্রতিযোগী কোম্পানির ভিতরে যে প্রতিষ্ঠানকে তারা সবচাইতে গুণগত মানসম্পন্ন পণ্য বা উন্নত পণ্য উৎপাদন কৌশল বিবেচনা করবে, তাদের উৎপাদন কৌশল এবং তাদের পণ্যের গুণাগুণকে অন্যান্য কোম্পানি বা যে কোম্পানি কৌশল গ্রহণ করছে সেই কোম্পানির পণ্য কোয়ালিটিকে আদর্শ মান হিসাবে গ্রহণ করে নিজের পণ্য মান সেই পর্যায়ে করে উৎপাদন করার চেষ্টা করে। তার মানে কি, যে মনে করো এক্স একটা কোম্পানি, যে কোম্পানিটা বাজারে সবচেয়ে ভালো গুণাগুণ সম্পন্ন এবং পণ্য উৎপাদন করে এবং উন্নত উৎপাদন কৌশল সে গ্রহণ করছে। ওয়াই কোম্পানি নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এসে এক্স কোম্পানির পণ্য গুণাগুণের মানকে নিজের পণ্যের উৎপাদনের ক্ষেত্রে আদর্শ মান হিসাবে গ্রহণ করবে, যাতে তারা সম পর্যায়ে প্রতিযোগিতায় নিজেদের পণ্য বিক্রি করতে পারে। এবং এই আদর্শ এক্স কোম্পানির আদর্শ মান যে গ্রহণ করলো, সেক্ষেত্রে সে যখন নিজের পণ্য উৎপাদন করে বারবার কিন্তু ওই এক্স কোম্পানির আদর্শ মান অনুযায়ী নিজের পণ্য উৎপাদন করছে কিনা সেটা কিন্তু বারবার তুলনা করে পরিমাপ করবে। এবং তুলনা করে পরিমাপ করার পর যে ভুল ত্রুটি বা সমস্যাগুলি ধরা পড়বে, সাথে সাথে সেটা সংশোধন করে আবারও কিন্তু আদর্শ মান অনুযায়ী এক্স কোম্পানির গুণগত মানকে আমরা আদর্শ মান ধরেছি, এক্স কোম্পানি আদর্শ মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা সে যাচাই করবে বা মূল্যায়ন করবে। এটা হচ্ছে আমাদের বেঞ্চ মার্কিং। বেঞ্চ মার্কিং হলো প্রতিযোগী কোম্পানির সাথে তাল রেখে নিজস্ব পণ্য বা সেবা উৎপাদন করা। তাহলে আমরা কয়টা শিখলাম? আমরা শিখলাম ব্রেক ইভেন পয়েন্ট, আমরা শিখলাম নেটওয়ার্ক অ্যানালাইসিস, যেটাকে পার্ট দিয়ে প্রকাশ করা হয়। আমরা শিখলাম GANT গ্যান্ট চার্ট। তারপরে শিখলাম আমরা প্রতিযোগী কোম্পানির ক্ষেত্রে বেঞ্চমার্কিং। এখন অন্যান্য যে কৌশলগুলো আছে, অন্যান্য অনেকগুলো কৌশল আছে। এখানে বলা হচ্ছে বাজেটারি নিয়ন্ত্রণ। প্রথমে আমরা বলবো অন্যান্য কৌশলের ভিতরে আছে বাজেটারিও নিয়ন্ত্রণ। এক্ষেত্রে আমাদের আর কোনো গ্রাফ চার্ট করা দরকার নাই, আমরা এখন বলছি বাজেটারি নিয়ন্ত্রণ। বাজেটারি নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, বাজেট কাকে বলে? আমরা বাজেটারি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আমরা বাজেট নিয়ে প্রথমে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আজকে নিয়ন্ত্রণে অনেকগুলি কৌশল আলোচনা করছি এবং সেই কৌশলগুলো নিয়ে আমরা প্রথমেই আলোচনা করছি যে কৌশলগুলো থেকে আমাদের রেগুলার প্রশ্ন হয়। এবং তোমরা কিন্তু বোর্ডের প্রশ্নগুলি অবশ্যই একটু দেখবে যে কৌশলের কোন অংশগুলো আমাদের প্রশ্নের পরিমাণটা একটু বেশি হয়। সেখানে বাজেটারি নিয়ন্ত্রণ এবং আগে যে কৌশলগুলি আমি আলোচনা করেছি সেই কৌশলগুলো থেকে কিন্তু আমাদের অনেক ধরনের প্রশ্ন হয়, জ্ঞানের প্রশ্ন হয়, অনুধাবনের প্রশ্ন হয়, অনেক সময় কিন্তু MCQ হয়, আবার উদ্যোগগত ব্রেক ইভেন পয়েন্ট, তারপর জ্ঞান চার্ট, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তোমরা একটু বইয়ের প্রশ্নের যে অংশগুলো থাকে সেগুলি দেখলেই তোমরা বুঝবে। এবং এখন যে কৌশলগুলি আলোচনা করবো সেই কৌশলগুলি একটু দেখো, এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জাস্ট একটা একটা করে আমরা শেষ করছি। প্রথমে এখন আমরা বলছি বাজেটারি নিয়ন্ত্রণ। বাজেটারি নিয়ন্ত্রণ হচ্ছে বাজেট কাকে বলে। একটা প্রতিষ্ঠান তার বাজেটকে যখন সংখ্যাত্মক মান দিয়ে প্রকাশ করে তখন বলা হয় বাজেট। অর্থাৎ হচ্ছে একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা যখন সংখ্যাবাচক প্রকাশ করা হয় তখন বলা হয় বাজেট। যেমন আয় ব্যয় সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। এবং এই সংখ্যাত্মক মান নির্ধারণ করার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া যায় সেটাকে বলা হয় বাজেটারি নিয়ন্ত্রণ। তাহলে একটা প্রতিষ্ঠান কিভাবে বাজেটারি নিয়ন্ত্রণটা করে? আমরা বলছি যে পরিকল্পনাকে যখন সংখ্যাত্মক প্রকাশ করা হয় তখন বলা হয় বাজেট, বা বাজেটকে যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সংখ্যাত্মক নিয়ন্ত্রণ বা
সংখ্যাত্মক বাজেট এবং এটা কিন্তু সংখ্যাত্মক নিয়ন্ত্রণকে কিন্তু আমরা মানের সাথে তুলনা করি। তাহলে বাজেটের নিয়ন্ত্রণ কৌশলগুলি কী কী আছে? বাজেটের নিয়ন্ত্রণে একটা প্রতিষ্ঠান কৌশল হতে পারে, মূলধন বাজেট হতে পারে, আয় ব্যয় বাজেট হতে পারে, বিক্রয় বাজেট হতে পারে, উৎপাদন বাজেট হতে পারে, ক্রয় বাজেট হতে পারে। যেমন হচ্ছে যে আমি একটু উদাহরণ দিই, তাহলে তোমাদের ইজি হবে। মনে করো একটা প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা 2000, এমন একটা প্রতিষ্ঠান 2020 সালে বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে 500 কোটি টাকা। 2020 সালে কিন্তু 500 কোটি টাকা, এবং এই 500 কোটি টাকা যেহেতু সে বিক্রয় বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে বা বিক্রয় পরিমাণ নির্ধারণ করছেন যে 2020 সালে সে 500 কোটি টাকা পণ্য বিক্রয় করবে, এবং 500 কোটি টাকা যে পণ্য বিক্রি করবে এটা কিন্তু পুরো বছর জুড়ে করবে। তার মানে হচ্ছে কি একটা 12টা মাসে করবে, এবং একদম ডিসেম্বরে যে কিন্তু সে বিক্রয় পরিমাণ কত হলো প্রত্যেক মাসে বিক্রয় ক্যালকুলেট করে হিসাব নিকাশ করে ডিসেম্বরে যে দেখবে যে আসলেও সে 500 কোটি টাকার বিক্রয় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেটা অর্জন করতে পারছে কিনা। যদি অর্জন করতে পারে তাহলে নতুন করে নতুন বছর 2021 সালে নতুন বাজেট তৈরি করবে, নতুন বাজেট বা বাজেটারি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। যদি ডিসেম্বরে যে দেখে যে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নাই, তখন কিন্তু তারা নিয়ন্ত্রণ প্রক্রিয়া যে কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেটা নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু 2020 সালের ডিসেম্বরে বলেছি আমরা যে বাজেটারি নিয়ন্ত্রণে 500 কোটি টাকার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে কিনা ডিসেম্বরে যে সে চেক করবে বা নিয়ন্ত্রণের প্রক্রিয়া যে জানতে পারবে। অনেক প্রতিষ্ঠান আছে 2 মাস বা 3 মাস অথবা 5 মাস অথবা 6 মাস অন্তর কিন্তু সে দেখে যে সে যে বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা মাসে মাসে কতটুকু তার বিক্রয় লক্ষ্য অর্জন করলে ডিসেম্বরে যে আসলে সে 500 কোটি টাকা বিক্রয় করতে পারবে। এক্ষেত্রে কিন্তু অনেক ব্যবস্থাপক 3 মাস অন্তর 6 মাস অন্তরও কিন্তু তারা নিয়ন্ত্রণ প্রক্রিয়াতে যে দেখে যে আসলেও সে ডিসেম্বরে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া যদি করতে চায় তাহলে অনেক সময় তার আসলে কাজকর্মগুলো ব্যাঘাত ঘটে। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রক্রিয়া যে আগেও যদি একটু অ্যাডভান্সলি করে থাকে, অগ্রিমভাবে করে থাকে, তাহলে 500 কোটি টাকা ক্ষতির হাত থেকে বা বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা বাজেটের নিয়ন্ত্রণ বললাম। এখন হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। এখন আমরা হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে যে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা একজন ব্যবস্থাপক যখন সশরীরে উপস্থিত থেকে তার অধীনস্থ কর্মীদের কাজ, যোগ্যতা, দক্ষতা, ভুল ত্রুটি, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে, তখন তাকে বলা হয় ব্যক্তিগত পর্যবেক্ষণ। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ব্যবস্থাপক সশরীরে উপস্থিত থেকে অধীনস্থ কর্মীরা সঠিক পদ্ধতিতে, সঠিক উপায়ে, পরিকল্পনা অনুযায়ী, মান অনুযায়ী কাজ করছে কিনা সেটা পর্যবেক্ষণ করে। এই ক্ষেত্রে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থাপক যেহেতু সশরীরে উপস্থিত থাকে, সেক্ষেত্রে ভুল ত্রুটি সহজে সে অনুধাবন করতে পারে, পর্যবেক্ষণ করতে পারে এবং তৎক্ষণাৎ সংশোধনমূলক ব্যবস্থা হিসাবে পরামর্শ দিয়ে থাকে এবং নির্দেশনাও দিয়ে থাকে। এটা কিন্তু অনেক সময় আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বা বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেক সময় অনেক মধ্য পর্যায়ে যে ব্যবস্থাপকরা থাকে তারা কিন্তু সশরীরে উপস্থিত থেকে প্রত্যেকটা কর্মীর সুবিধা অসুবিধা, কাজের সুবিধা অসুবিধা, গতি প্রকৃতি, যোগ্যতা, দক্ষতা, কাজের অগ্রগতি সকল কিছু অবলোকন করে তাদের সঠিক পদ্ধতিতে সংশোধন করে পরামর্শ বা নির্দেশ দান দিয়ে থাকে। তারপরে বলা হচ্ছে আমাদের সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। বলা হচ্ছে যে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ হচ্ছে
একটা প্রতিষ্ঠান যখন তার প্রাতিষ্ঠানিক কাজ করবে, পরিকল্পনা বা আদর্শ মান অনুযায়ী কাজ করবে, সেই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যে পরিকল্পনা বা আদর্শ মান নির্ধারণ করেছে এবং প্রকৃত কার্যফল পরিমাপ করে, কিসের সাথে পরিমাপ করবে? আদর্শ মানের সাথে পরিমাপ করবে বা পরিকল্পনার সাথে পরিমাপ করবে। প্রকৃত কার্যফল এবং আদর্শ মান দুটো পরিমাপ করে যে ত্রুটি বিচ্যুতি বের করবে, সেটাকে বলা হয় সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। অর্থাৎ একজন ব্যবস্থাপক বা একজন নির্বাহী এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এসে ব্যবস্থাপক নির্বাহী যে পরিকল্পনা নির্ধারণ করেছে বা আদর্শ মান নির্ধারণ করেছে, প্রকৃত কার্যফল সে পরিকল্পনা বা আদর্শ মান অনুযায়ী সম্পাদিত হচ্ছে কি না সেটাকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এসে সেটা পরিমাপ করে এবং পরিমাপ করার পর যে ত্রুটি বিচ্যুতি বা ভুল খুঁজে পায়, সেগুলো কারণ খুঁজে বের করে কেন ত্রুটি বিচ্যুতি বা ভুল হয়েছে, তারপরে সেগুলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। যেমন বলবো যে যদি মনে করি যে আমরা আবার পূর্বের একটা উদাহরণ চলে যাই, একটা চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি মনে করে যে একটা মাসে সে 500 ইউনিট চিপস উৎপাদন করবে, তাহলে প্রতি সপ্তাহে যদি তাকে চিপসের উৎপাদনের ভাগ করে দেওয়া হয় যে প্রতি সপ্তাহে সে কতশো চিপস উৎপাদন করবে, যদি মনে করো যে এক মাসে যে 500 ইউনিট চিপস উৎপাদন করার কথা, তাহলে প্রতি সপ্তাহে তার 150 বা 130 উৎপাদন করলো, পরের মাসে 100 উৎপাদন, প্রথম সপ্তাহে 100 উৎপাদন করলো, পরবর্তী সপ্তাহে 150 উৎপাদন করলো, তারপরের সপ্তাহে 130 উৎপাদন করলো। এভাবে করে করে 500 ইউনিট চিপস উৎপাদন করতে পারলো কি না সেটা কিন্তু সে পরিমাপ করবে 4টা সপ্তাহ ভাগ করে, অথবা 5টা সপ্তাহে ভাগ করে যদি দেখা যায় যে ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান চিপস 500 চিপস উৎপাদন না করে 400 অথবা 450, 475, তাহলে কিন্তু এই যে ভাগটা, এই যে 500 চিপস প্লাস 550 এভাবে ধরলাম, এই যে 50টা চিপস যে উৎপাদন হলো না, 50 ইউনিট চিপস যে উৎপাদন হলো না, এটা কিন্তু আমাদের সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। এবং এই 50টা চিপস কেন উৎপাদন হলো না সেগুলো কিন্তু তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারপরে সে ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করবে এবং ত্রুটি বিচ্যুতি সংশোধনের ব্যবস্থা করে পরবর্তী মাসে সঠিক পদ্ধতিতে চিপস উৎপাদনের চেষ্টা করবে। তারপরে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ নিরীক্ষণ পদ্ধতি। অভ্যন্তরীণ নিরীক্ষণ পদ্ধতি হচ্ছে অডিট, আপনার ইন্টারনাল অডিট যাকে বলা হয়। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে তারা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব রক্ষণ পদ্ধতি সঠিক হচ্ছে কিনা, আয় ব্যয় সঠিক উপায় হচ্ছে কিনা, কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা, কোথাও অসৎ উপায়ে অর্থ কারো কাছে চলে যাচ্ছে কিনা, এই বিষয়গুলি দেখার জন্য অনেক বড় প্রতিষ্ঠান আছে ইন্টারনাল অডিট বা নিজস্ব উদ্যোগে একটা নিরীক্ষা পদ্ধতি চালায়, যাতে নিয়ন্ত্রণ করে একটা প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক আর্থিক কাজ আয় ব্যয় সঠিকভাবে সঠিক ব্যক্তি দ্বারা সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা সেটা নিরীক্ষণ করা হয়। অডিট নিরীক্ষণ কিন্তু আমাদের দেশে কিন্তু সারা বিশ্বেই কিন্তু অডিট নিরীক্ষণের জন্য আলাদা একটা ফার্মই আছে। তাদের কাজই হচ্ছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যে এই অডিটের কাজটা করে থাকে। তারপরে বলা হচ্ছে আয় ব্যয় হিসাব রক্ষণ। আয় ব্যয় পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের আয় ব্যয় হিসাব রক্ষণ। আর তো তোমরা নিশ্চয়ই যারা কমার্সে পড়াশোনা করো, ব্যবসায়িক শিক্ষা শাখার পড়াশোনা, প্রত্যেকেই তোমরা কিন্তু হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা তোমাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং সেখানে ডেবিট ক্রেডিট আয় ব্যয় সমস্ত কিছু বিবেচনা করে তোমরা মুনাফা বের করো। একটা আয় তোমরা আয় ব্যয় করো ব্যয় করো, তারপরে কিন্তু মুনাফা অংশটা বের করো। অর্থাৎ একটা প্রতিষ্ঠান বছর জুড়ে বা মাস জুড়ে যে আয় হচ্ছে এবং যে ব্যয় হচ্ছে, যে খরচ হচ্ছে, যাকে বলা হয় যে খরচ হচ্ছে, যে ব্যয় হচ্ছে, তার বিনিময়ে একটা স্টেটমেন্ট তৈরি করো। তোমরা দেখো ডেবিট ক্রেডিট বা মুনাফা এগুলি স্টেটমেন্ট তোমরা তৈরি করেছে, সেখানে খরচ তারপরে ব্যয় বা আয় এগুলি করে মুনাফার অংশ বের করে। এবং মুনাফার অংশ বের করার পরে যেটা হয় যে একটা প্রতিষ্ঠান আসলেও তার উৎপাদন এবং ব্যয় বাদ দিয়ে, খরচ বাদ দিয়ে, সকল কিছু বাদ দিয়ে মুনাফার অংশ আছে কিনা সেটা এখন বিবেচনা করতে পারে।
এবং এই যদি সে মুনাফার অংশ বের করতে না পারে বা মুনাফা কতটুকু অংশ হলো বের করতে না পারে, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক কাজগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। আমরা জানি যে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। একটা প্রতিষ্ঠান সারা বছর আয় করলো, ব্যয় করলো, উৎপাদন করলো, খরচ করলো, কিন্তু একদম সামারাইজে যে উপসংহারে যে দেখলো তার আসলে কোনো মুনাফা রইল না, তখন কিন্তু সেই প্রতিষ্ঠান কিন্তু বেশি দিন টিকে থাকবে না। কারণ একটা প্রতিষ্ঠানে মনে রাখতে হবে মেন উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, তাহলে কিন্তু ব্যবসা কিন্তু টিকে থাকবে না। তারপরে বলা হচ্ছে যে বিশেষ প্রতিবেদন, তারপরের পয়েন্ট হচ্ছে বিশেষ প্রতিবেদন। অনেক ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান বিশেষ কোনো অবস্থা যে নিজের বিশেষ কোনো কাজের ক্ষেত্রে প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানিক কাজের কোনো একটা কাজের অংশে বা কোনো একটা পর্যায়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা আসে, এবং এই ক্ষেত্রে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানের ভিতরে অভিজ্ঞ এবং দক্ষ বিশ্বস্ত কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ দেওয়া হয়, অথবা বাহির থেকেও অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এর মাধ্যমে যে প্রতিবেদন তৈরি করা, ওই নির্দিষ্ট কাজের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট প্রকল্পের জন্য যে প্রতিবেদন তৈরি করা হয়, প্রতিবেদনের মাধ্যমে এটা প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভিতরে অভ্যন্তরে বিশেষ অভিজ্ঞ দক্ষ বিশ্বস্ত ব্যক্তি হতে পারে, অথবা বাহির থেকে নিয়োগকৃত অভিজ্ঞ দক্ষ ব্যক্তি হতে পারে। সেই ক্ষেত্রে যে প্রতিবেদনটা তৈরি হয়, সেই প্রতিবেদনের ভিতরে নিয়ন্ত্রণ প্রক্রিয়া মাধ্যমে জানা যায় যে সেই প্রতিবেদনে কিন্তু উল্লেখ থাকবে কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি আছে, কোথায় সাফল্য আছে, কোথায় কাজে ব্যাঘাত আছে, কোন ব্যক্তি দ্বারা হচ্ছে, কোন সম্পদ দ্বারা হচ্ছে, কোন উপকরণ দ্বারা হচ্ছে, কোন যন্ত্রপাতি দ্বারা হচ্ছে, এবং অথবা প্রতিষ্ঠান কোন উপাদান দ্বারা হচ্ছে। এই প্রতিবেদন সেটা সাবমিট করা হয় এবং সেই প্রতিবেদনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সেটাকে উপস্থাপন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কাজ সেই সময় কাজের গতি প্রকৃতি নির্ধারণ করে নিয়ন্ত্রণ প্রক্রিয়া সে যে নতুন করে প্রতিবেদনের যে ভুল ত্রুটিগুলি সংশোধন করে নতুন করে একটা পরিকল্পনা বা আদর্শমান নির্ধারণ করে প্রতিষ্ঠানের কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ অংশটুকু সম্পূর্ণ করলাম। আজকে শুধুমাত্র আমরা নিয়ন্ত্রণের কৌশল সমূহ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা এই ক্লাসে যতটুকু সম্ভব হয়েছে কৌশলগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছো, কিন্তু আমি আশা করব যে এই কৌশলগুলো শুধু ক্লাস করলে কিন্তু হবে না, তোমাদের বইয়ের সাহায্য নিতে হবে। এবং তোমরা যেহেতু বইয়ের সাহায্য নাও, খাতা বই তোমাদের সাথেই থাকে, অতএব এই কৌশলগুলি